তখনও সকাল হতে অনেকটা বাকি। টেকনাফ কক্সবাজার মহাসড়ক ধরে হেঁটে চলেছে একটি রোহিঙ্গা পরিবার, পেছনে ফেলে মাতৃভূমি আর মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুরতার দুঃসহ স্মৃতি। যেতে চান উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শরণার্থী শিবিরে। আপাতত জীবনটা বাঁচলেও চোখে মুখে লেগে আছে শুধু ভয় আর আতঙ্ক, কারণ আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী। বেঁচে ফেরা প্রাণী এখন তাদের একমাত্র সম্বল। মায়া ভাইদের বেশি অত্যাচার করে চুলা চুলি দুধ কাড়ি ফেলের বোর্ড দিলা ঘরের বাজি কল তোমার আরা দিন খুশি হয়ে পারি নিয়া আমা কই আর আরা জানবাতি বলা হয় রাইতার আড়াইও বাজে আসছিল ছিল হালি তো মাগিয়ে রে নহলা রে ঠিক 4 দিনেও এই শিশুটির নাম রাখার সুযোগ পায়নি তার মা মুর্শিদা, কারণ ভিটে ছাড়া মুর্শিদাকে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে। এখানে আসতে 1 সপ্তাহেরও বেশি সময় লেগেছে। জঙ্গলে পালিয়ে থাকা অন্তঃসত্ত্বা মায়ের চিকিৎসা তো দূরের কথা, একটু খাবারও জোটেনি কপালে। নির্মম সেই পথে জন্ম হয়েছে নিষ্পাপ এই শিশুটির। নাফ নদীর পারে টেকনাফের সীমান্ত ঘেঁষা এই ছোট্ট ঘরে মুর্শিদার সাথে সাময়িক আশ্রয় মিলেছে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা 27 জন রোহিঙ্গার। ভোরের আলো ফোটার আগেই তাদের যেতে হবে উখিয়ার শরণার্থী শিবিরে। তাদের অভিযোগ, ঘরবাড়ি জ্বালিয়েই ক্ষান্ত হয়নি সেনাবাহিনী। পুরুষদের নির্বিচার হত্যা, নারী ধর্ষণ আর শিশুদের আগুনে নিক্ষেপ করার মতো নিষ্ঠুর নির্যাতনও চালিয়েছে। মুসলমান হাসি আর মুসলমান দেশের মাঝে আসার আলে বেলা হয়ে আর আসি দিয়ে দুলো আজকাল বাদাস গুনা বাড়ি এগুলো আসি শান্তি পাই বেলা হয়ে আসি তো যদি আরা যদি আমার তো যদি এটা সাহায্য মতো যদি নগরী আরা যদি এগুলো ফার করে দিয়ে আর ফুরা ফেলাইবে মারি ফেলাইবে আর তোমারা মারি ফেলাইবে বাজি কল আর বাইগাড়ি ফেলাইবে বাপ গাড়ি ফেলা আর মারে। আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব অভিযোগ অবিশ্বাস করার কোনো কারণ নেই। সবাই কি মিথ্যে কথা বলবে না? এমন তাদের কন্ডিশন, এমন তাদের ভয় যে তারা কোনো রকমে নৌকো করে পালিয়ে সাঁতার কেটে পালিয়ে আসছে, তাদের কাছে কিছুই নেই। তারা যে বাড়ি ছাদ ছেড়ে আসছে, তারা তাদের কাছে একটা কাপড় নিয়ে তারা ছুটে আসছে। তো এরা যখন এখানে এমন ভাবে আসছে, এটা নিশ্চয়ই এই জন্যই আসছে যে তারা তাদের যেখানে বাস ছিল আগে, ওই জায়গায় তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমও বিশ্বাসযোগ্য তথ্যের উপর ভিত্তি করেই রিপোর্ট করেছে, এবং যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রাণ বাঁচানোর জন্যে, তারাও যে তথ্যগুলো দিয়েছে এই দুটি তথ্যর কিন্তু মিল পাওয়া যায়। ফলে এগুলো খুব বেশি অবিশ্বাস করার মতো যৌক্তিক কারণ আমি অন্তত খুঁজে দেখি না। গত 9 অক্টোবর মিয়ানমারের 3টি সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় সীমান্ত পুলিশের 9 সদস্য নিহত ও অস্ত্র লুটের পর রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অভিযানে 86 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটি। এর মধ্যে 69 জনই রোহিঙ্গা, যাদের সবাইকে সন্ত্রাসী দাবি করেছে দেশটি। গণমাধ্যম কিংবা পর্যবেক্ষক কাউকেই সেখানে ঢুকতে না দেয় প্রকৃত ঘটনা এখনও অজানা। হিউম্যান রাইটস ওয়াচ মংডু জেলার কয়েকটি গ্রামের স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, অভিযানের সময় অন্তত 1250টি রোহিঙ্গা বসতি পুড়িয়ে দেয়া হয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন শত শত গ্রাম জ্বালিয়ে দিয়েছে সেনাবাহিনী। তবে মিয়ানমারের দাবি, রোহিঙ্গারা নিজেরাই আগুন দিয়েছে নিজেদের ঘরে। আমরা যে রিপোর্ট পাচ্ছি, আমরা দেখছি যে অনেক ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মহিলাদের উপরে নির্যাতন হয়েছে, রেপ হয়েছে, অনেক লোকদের অ্যারেস্ট হয়েছে, অনেক মানুষকে মারা হয়েছে। এখন এই যে এইগুলো ঘটনা, সেগুলো অনেক সময় বার্মার যে গভর্নমেন্ট তারা ডিনাই করছে, অথচ আমরা কিন্তু স্যাটেলাইট পিকচার দিয়ে দেখেছি, আগের ছবি আর পরের ছবি ম্যাচ করে আমরা যা দেখছি, সেটার মধ্যে আমরা এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অনেকগুলো
প্রায় 1000 বাড়ি জ্বালানো হয়েছে। জাতিসংঘের হিসেবে রাখাইন রাজ্যে সেনা অভিযানে ভিটে ছাড়া হয়েছেন অন্তত 30,000 রোহিঙ্গা। সীমান্তে কড়াকড়ি থাকার পরও 9 অক্টোবর থেকে 2 ডিসেম্বরের মধ্যে প্রায় 21,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের যে ঘটনা এটা যদিও মিয়ানমারের আভ্যন্তরীণ ঘটনা, কিন্তু আপনারা জানেন যখন এই সমস্ত ঘটনা ঘটার সাথে সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে তাদের অ্যাম্বাসেডার, তার সাথে তাকে ডেকে কথা বলা হয়েছে, এবং আমাদের বর্ডার গার্ড তারা যথেষ্ট সজাগ আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন এত অমানবিক ঘটনা ঘটে যায় যে যখন মানুষ একেবারে অসহায় হয়ে পড়ে, তাদের আশ্রয় নেওয়ার উপায় থাকে না, এটাও বাস্তবতা। বাংলাদেশের সন্ত্রাসীদের ঠাঁই হবে না বলেও সোজা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মাত্র কয়েকটি লোক, প্রথমে তারা মিয়ানমারের বর্ডার গার্ড প্রায় 9 জন তাদের বর্ডার গার্ডকে হত্যা করলো। তাদের আর্মি গেল, সেখানে প্রায় 100 সদস্য তাদের উপর আক্রমণ করলো, এবং এখান থেকে ঘটনার সূত্রপাত। যারা এই বর্ডার গার্ড হত্যা করলো তাদের ব্যাপারে আরও চিন্তা ভাবনা করা উচিত যে তারা কোথায় আছে, কী অবস্থায়, তাদের ধরে দেওয়া উচিত। এবং তারা যদি আমাদের এদিকেও এসে থাকে, আমি অলরেডি আমাদের ইন্টেলিজেন্সের খবর দিয়েছি যে তাদের খুঁজে বের করা হোক। কেউ যদি এখানে এসে থাকে কোনো শেল্টার নিতে, আমরা তাদেরকে শেল্টার দেবো না, বরং তাদেরকে ধরে ওই মিয়ানমারের হাতে আমরা তুলে দেবো। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক কর্মকর্তা অভিযোগ করেছেন, মিয়ানমার সরকার সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। After the October 9th assassinations of 9 border guard police, the military and the BGP engaged in collective punishment of the Rohingya minority, killing men, shooting them, slaughtering children, raping women, burning and looting houses, forcing these people to cross the river. Now, it's very difficult for the Bangladeshi government to say the border is open, because this would further encourage the government of Myanmar to continue the atrocities and push them out until they have achieved their ultimate goal of ethnic cleansing of the Muslim minority in Myanmar. রাখাইন রাজ্যে সামরিক অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR। গত জুনে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছিল, চলাচলের স্বাধীনতা হরণ, দুর্ব্যবহার, জীবনের নিরাপত্তা হুমকি, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ না দেয়া, জোরপূর্বক শ্রমে বাধ্য করা, যৌন নির্যাতন, রাজনৈতিক অধিকারের সীমাবদ্ধতা সহ রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে চরমভাবে। সংস্থাটি বলছে, রোহিঙ্গাদের উপর সহিংসতার ধরন মানবতা বিরোধী অপরাধের শামিল বলে গণ্য করার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। নারী ধর্ষণ আর শিশু হত্যার নাম কি সন্ত্রাস দমন? এমন প্রশ্ন মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদেরও। রাতে আগলি গলি ওরে নির্যাতন করে, যাই জুলুম করে। রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য সহ বিশ্বের বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যে অভিযোগ এতদিন মানবাধিকার সংগঠনগুলো করে আসছিল। The world cannot sit by and watch genocide taking place. The world cannot just say, look, it's not our problem. A few weeks ago, this village was full of Rohingya, Myanmar's unwanted Muslim minority. Now they're gone, replaced by soldiers, driven out by what the army calls clearance operations. Others have described it as ethnic cleansing, even genocide. রাখাইন রাজ্যে কি তবে আসলেই গণহত্যা চলছে? আরাকান তথা রাখাইন রাজ্যে 600 বছর আগে থেকেই মুসলমানদের বসবাস। রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান ছিল স্বাধীন রাজ্য। 1784 সালে বার্মার রাজা বোরপায়া এটি দখল করে বার্মার অধীন
করদ রাজ্যে পরিণত করেন। 1869 সালের আদমশুমারি অনুযায়ী আরাকানে মোট জনসংখ্যার 5 ভাগ ছিলেন মুসলিম, 1901 সালে 21 ভাগ, 1931 সালে 25 ভাগ এবং 2014 সালে এসে তাদের সংখ্যা দাঁড়িয়েছে 40 ভাগ। বিদেশে অবস্থানরতদের হিসাবে নিলে আরাকানে মুসলিমদের সংখ্যা দাঁড়ায় 60 ভাগ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ। 1982 সালের নাগরিকত্ব আইনের আগ পর্যন্ত তারা মিয়ানমারের নাগরিক ছিলেন। নাগরিক অধিকার ভোগ করতেন, ভোট দিতেন, জনপ্রতিনিধি নির্বাচিত হতেন। কিন্তু নতুন নাগরিকত্ব আইনে 135টি নৃগোষ্ঠীকে স্বীকার করলেও কেড়ে নেওয়া হয় রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং মৌলিক অধিকার। নিপীড়িত এই জনগোষ্ঠী হয়ে পড়েন রাষ্ট্রহীন। রাখাইন অঞ্চলের রোহিঙ্গারা সবসময় সেই দেশের নাগরিক হিসেবে বিবেচিত ছিলেন। কাগজে তাদের সমস্ত অধিকার ছিল। 1982 সালের আইন প্রণয়ন করা হয়েছিল যাতে এই কিছু সংখ্যক ব্যক্তি বা কোনো একটা বিশেষ গোষ্ঠীকে তাদের নাগরিকত্ব যেন না থাকে, অন্য কথায় রাষ্ট্রবিহীন যেন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মিজরা যখন জাপানের পক্ষে, মুসলিমদের অবস্থান ছিল ব্রিটিশদের পক্ষে। 1948-এ বার্মা স্বাধীন হওয়ার আগে আরাকানকে পাকিস্তানের অংশ করার দাবি নিয়ে মুসলিম নেতারা দেখা করেন মোহাম্মদ আলী জিন্নাহর সাথে। এই প্রস্তাব নাকচ হলে মুজাহিদি পার্টি গঠন করে জিহাদি আন্দোলন শুরু করেন তারা, যা চলে প্রায় 2 যুগ। স্বাধীন বার্মায় 1950-এর দিকে আরাকানি মুসলিমরা নিজেদের রোহিঙ্গা জাতি হিসেবে পরিচয় দিতে শুরু করেন। মিয়ানমারের সামরিক শাসক জেনারেল নে উইন এই রোহিঙ্গা মুজাহিদিদের বিরুদ্ধে দীর্ঘ সময়কাল ধরে সামরিক অভিযান পরিচালনা করেন। এর মধ্যে 1978 সালের অপারেশন কিং ড্রাগন ছিল সবচেয়ে ভয়াবহ। সে সময় 2,80,000 রোহিঙ্গা মুসলিম জীবন বাঁচাতে আশ্রয় নেয় বাংলাদেশে। সেই থেকে শুরু। বর্তমানে 32,000 নিবন্ধিত সহ 3 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করছে বাংলাদেশ। রাষ্ট্রগতভাবেই এখন মায়ানমার সিদ্ধান্ত নিয়েছে যে রোহিঙ্গা যারা মুসলিম জনগোষ্ঠী সেখানে আছে সেখান থেকে তাদেরকে এক্সপেল করে দেওয়া, সেখানে তাদেরকে বের করে দেওয়া। এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রথম দিয়ে তারা সেন্সাস করলেন এবং তার পরিবর্তে আদমশুমারির প্রাক্কালে এবং সেই সময়টাতে তারা খুবই যেটাকে বলা যেতে পারে ক্রুডলি এই বেয়োনেট, বুলেট, উন সহ লোকজনদেরকে সীমান্তের ওপার থেকে এপারে পাঠালেন। চার বছর আগে 2012 সালে রাখাইনে জাতিগত দাঙ্গায় অন্তত 200 রোহিঙ্গা মুসলমানের মৃত্যু হয়। বাস্তুচ্যুত 1.5 লাখ রোহিঙ্গার ঠিকানা হয় মিয়ানমারের অভ্যন্তরীণ শরণার্থী শিবিরে, যেখানে চলাচল কঠিনভাবে নিয়ন্ত্রিত, ত্রাণ না এলে খাবার জোটে না, মেলে না চিকিৎসা সেবাও। মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া যেন জীবনের আর কোনো লক্ষ্য নেই সেখানে। দাঙ্গা থেকে বাঁচতে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশেও। কিছু পালিয়ে ঢুকতে পারলেও জলসীমা থেকেই ফেরত পাঠানো হয়েছে অনেককে। লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভ ISCI তাদের গবেষণায় বলেছে, ওই সময় মুসলমানদের উপর রাখাইনদের হামলা পূর্ব পরিকল্পিত এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় হয়েছে। বার্মা তাদের যে লং টার্ম যে এই যে জাতি নিধন কর্মসূচি তারা সেটা খুবই চতুরতার সঙ্গে তারা পালন করেছে। 2014 সালের মে মাস, বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত। রাতের অন্ধকারে মিয়ানমারের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। তখন রাখাইনে কোনো অভিযান কিংবা দাঙ্গা ছিল না, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তাদের বেঁচে থাকা কঠিন। জাতিসংঘের ভাষায় তারা পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী। নীলাগুড়ি আসি দিয়ে জীবন মাইলে মারক বলে হয় পারন বাসা বললে এটা আসি দিয়ে কি বুঝছো। 2012-13 সালের দাঙ্গার পর লাখো রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে পালিয়েছেন। 2014 সালের মে মাসে এই ছবি তোলা হয়েছে টেকনাফের দমদমিয়া থেকে। তারা এসেছিলেন মিয়ানমার থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাবেন বলে। মালয়েশিয়া যাব, 12 মাসে বেশি গন্ডগোল চলে, যাব দলের জবারাইদের গলাত। মানব পাচারকারীরা মাছ ধরার নৌকায় তুলে তাদের সমুদ্রে পাঠিয়ে দিয়েছে।
এর ঠিক 1 বছর পরের ছবি এটি, মে 2015। বঙ্গোপসাগরে ভাসছে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত কঙ্কাল মানুষ। পাচারকারীরা যাদের ফেলে রেখে পালিয়েছে, তাদের চোখের জল নোনা সমুদ্রে কি পরিবর্তন এনেছে তা অনুমেয় নয়, কিন্তু কেঁদেছে মানবতা। পরে জাতিসংঘ জানায় 2012 থেকে 15 সালের মার্চ পর্যন্ত 1,70,000 মানুষ বঙ্গোপসাগর দিয়ে পাচার হয়েছেন, যাদের বেশিরভাগই মিয়ানমারের অধিকার বঞ্চিত রোহিঙ্গা। মায়ানমারে তাদের অধিকার নেই, তাদের নাগরিকত্ব নেই, কাজ করার অধিকার নেই, আয় করার অধিকার নেই, আইডিপি ক্যাম্পের মধ্যে তাদেরকে অবস্থান করতে হয়। নিজের জমি বা ঘর বসতি থাকলেও সেখানে তারা যেতে পারছে না, কাছে দেখতে পাচ্ছে কিন্তু সেখানে যেতে পারছে না, এরকম একটা অবস্থায় থাকতে হচ্ছে। তাহলে ওখান থেকে সবসময়ই বাইরে চলে আসার প্রবণতাটা থাকবে, নিজের জীবনকে বাঁচানোর জন্য অথবা একটু ভালোভাবে থাকার জন্য, যেখানে কোনো অধিকার নেই, কিছু অধিকার যদি সে কোনো একটা দেশে গিয়ে পায়। National State Crime Initiative at London University. লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভ ISCI তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার চূড়ান্ত পর্যায়ের সম্মুখীন। অপমান ও অমানবিক আচরণ, হয়রানি, সহিংসতা ও আতঙ্ক, বিচ্ছিন্ন করা এবং পরিকল্পিতভাবে দুর্বল করা, এই 4টি ধাপ অতিক্রান্ত হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী আজ গণবিনাশের সম্মুখীন। What these documents speak to is an organised, planned strategy. In relation to the Rohingya, that's a genocidal strategy. জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের স্কুল ফর কনফ্লিক্ট অ্যানালাইসিস অ্যান্ড রেজলিউশনের ভিজিটিং স্কলার এবং সাবেক যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা ক্যাথরিন সাউথউইক গত 2 ডিসেম্বর প্রকাশিত তার নিবন্ধে লিখেছেন, ঘটনার পরম্পরায় এটা পরিষ্কার যে রোহিঙ্গাদের উপর একটি পরিকল্পিত গণহত্যা চলছে। এটা মেনে নিয়ে মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক মহলের উচিত এখনই এর প্রতিকারের উদ্যোগ নেওয়া। Combined with legal measures that restrict movement, access to livelihood, that restrict the number of children people can have, restrictions on birth, you are essentially creating a, quote, what I would call a no-child policy. And when you have a no-child policy, or de facto, you must know that this could lead to the destruction or partial destruction of a group. So these are all the kinds of considerations and factual circumstances that could lead somebody, I think, to reasonably infer some kind of genocidal intent on the part of those imposing these kinds of conditions on this community. রাখাইনে সহিংসতা তদন্তে গত 2 ডিসেম্বর মিয়ানমারের প্রেসিডেন্ট 13 সদস্যের যে কমিশন গঠন করেছেন, এর প্রধান করা হয়েছে বিতর্কিত সাবেক জেনারেল ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিন্ট সিউকে। এর মাধ্যমে দেশটি কার্যত নিরপেক্ষ তদন্তের আন্তর্জাতিক দাবিকে পুরোপুরি অগ্রাহ্য করেছে। এই কমিশন আগামী 30 জানুয়ারির মধ্যে প্রেসিডেন্টের কাছে সরাসরি প্রতিবেদন দেবে। মাতৃভূমি, বাড়িঘর, সহায় সম্বল সব ফেলে কে আসে ভিন দেশে, যেখানে আইনের চোখে সে অবৈধ, যেখানে প্রাণ বাঁচলেও জীবন চলে না, তবুও ওরা বাংলাদেশে আসছে। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, তেমনি ওরা বেছে নেয় শরণার্থীর জীবন। জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইড 1948-এর সাথে মিলিয়ে রোহিঙ্গাদের সাথে মিয়ানমারের আচরণকে গণহত্যা আখ্যা দিচ্ছেন মানবাধিকার কর্মীরা, যে কনভেনশন রেটিফাই করেছে মিয়ানমার। এই কনভেনশনের আর্টিকেল 2 অনুযায়ী গণহত্যা বলতে বোঝায় কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতন, পরিকল্পিতভাবে ক্ষতি সাধন, উদ্দেশ্যমূলকভাবে জন্মরোধ এবং জোরপূর্বক শিশুদের অন্যত্র স্থানান্তর। Genocide is about controlling a population. The size, the identity, the longevity of that community, and the aspirations, the material needs of the foundation. By the government of Burma, only the Rohingya have been targeted for population control. Yeah?
there is a mountain of official document that is classic case of what is described as a genocide. বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, মিয়ানমারে যা ঘটছে তা স্পষ্টতই গণহত্যা। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই গণহত্যা প্রতিরোধে এগিয়ে আসা। মায়ানমারে রোহিঙ্গাদের উপরে যা অত্যাচার চলছে, তারা নারীদের উপরে অত্যাচার করেছে, নারী নির্যাতন করেছে এবং গুলি করে অনেককে হত্যা করেছে। এটা কিন্তু একটা জেনোসাইডের পর্যায়ে পড়ে। তো 1948 জেনেভা কনভেনশন অনুযায়ী যারা জেনোসাইড সংগঠিত করে, ইউএন ক্যান টেক অ্যাকশন এগেইনস্ট। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রাখাইন রাজ্যে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজের মতো যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে তা গণহত্যার শামিল। কিন্তু যতক্ষণ না তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়, ততক্ষণ তা বলা যাচ্ছে না। জেনোসাইড বা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এগুলো টেকনিক্যাল টার্ম হয়। এগুলো তখনই এস্টাবলিশ করা যায় যখন ইনভেস্টিগেশন হয়। এখন পর্যন্ত কিন্তু বার্মিজ গভর্নমেন্ট ওখানে মিডিয়াকেও যেতে দেয় না। রোহিঙ্গাদেরকে কেউ পছন্দ করে না। তার জন্য যদি না কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন হয়, তাহলে আমরা ঠিক সত্যিটা কি সেটা জানবো না। তবে মিয়ানমার সরকার গঠিত রাখাইন কমিশনের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, গণহত্যা বা জাতিগত নিধন অত্যন্ত গুরুতর অভিযোগ। এমন অভিযোগ উত্থাপনে পর্যাপ্ত তথ্য প্রমাণ দরকার। The issue of genocide and ethnic cleansing. This is a very serious charge. It is a charge that requires legal review and a judicial determination. It is not a charge that should be thrown around loosely. We're supposed to be acting to prevent major crimes like crimes against humanity and genocide before they take place. And if we have to wait to prove that something is happening with the weight of evidence and consideration that courts traditionally and understandably would apply, we could be waiting years for a court to even be set up, for a panel of experts to be put together to weigh the evidence and come up with some kind of conclusion or decision or opinion on this question. So in the meantime, while we're waiting to find out whether or not this is genocide or not, people are dying and people are being persecuted and living in an extreme situation. কিন্তু মিয়ানমারের স্টেট কাউন্সিলর, শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি এসব অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন। তার দাবি সবই মিথ্যা অপবাদ। এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের হইচই অসহ্য বলেও মন্তব্য করেছেন তিনি। তাহলে বাংলাদেশের করণীয় কি? দশকের পর দশক ধরে মিয়ানমারের অপকর্মের ফল ভোগ করতে হবে? এতদিন পর্যন্ত আমরা খালি ওই 21,000 বা 27,000 ফর্মাল রেফিউজি নিয়ে আলাপ আলোচনা করেছি। কখনোই কোনো আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে এই যে রোহিঙ্গারা যে এখন যাদেরকে বলছে 3 থেকে 5 লাখ, তারা যে এসছেন, কেন এসছেন এবং বার্মার অবস্থা যে ভালো না, অভ্যন্তরীণ অবস্থা যে ভালো না, এই বিষয়গুলো অ্যাজ ফার্স্ট একটা এফেক্টেড কান্ট্রি হিসেবে আমরা না ইউনাইটেড নেশনসে জোরালোভাবে বক্তব্য রেখেছি, না ওআইসি সম্মেলনে রেখেছি, না আসিয়ানে আমাদের যারা পার্টনার, এমনকি আমাদের মিত্র বলে পরিচিত চায়না, তাকেও কিন্তু আমরা সেরকমভাবে আমরা দেন দরবার করিনি। আমরা আশা করছি দৃঢ়ভাবে যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদকে জানিয়েছেন, রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। পৃথিবীর প্রায় সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে মানবাধিকার সংস্থা, সবাই কিন্তু আমাদের পক্ষে আছে। এবং এমনকি আসিয়ান যে সংস্থা, মিয়ানমার যার অন্যতম সদস্য রাষ্ট্র,
এই আসিয়ানের মধ্যেও কয়েকটি দেশ তারাও এই ব্যাপারটা সুরাহার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউএস কিংবা ইউএন গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার অনেক ভূখণ্ডকে নরকে পরিণত করেছে। রাখাইন পরিস্থিতি নিয়ে তারা কেন কোনো ভূমিকা রাখতে পারে না? কেন নিরপেক্ষ তদন্তের জন্য মিয়ানমারকে বাধ্য করতে পারে না? ওখানে মুসলমানরা মার খাচ্ছে বলে? কি ভয়ঙ্কর ব্যর্থতা জাতিসংঘের, এটি চলমান গণহত্যা। 40 বছর ধরে যা চলছে, জাতিসংঘ কিচ্ছু করতে পারেনি। জাতিসংঘ ওখানে একদানা চালও ঢোকাতে পারে না এখনো। আপনি তাদের কাছে জিজ্ঞেস করলেই তারা বলবে যে আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই, আমরা তো ঢুকতে পারছি না। কি নির্লজ্জতা! তারা পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে ছাই করে দিলেন, কত কথা বলে কত কিছু করলেন, এখন বলছেন যে বার্মাতে আমরা ঢুকতে পারছি না। তারা অপেক্ষা করছেন কখন গণহত্যাকারীরা তাদের সুযোগ দেবে, তারা একটু দয়া করে গিয়ে টেস্টিমনি সংগ্রহ করে বলবেন হ্যাঁ এখানে খুব মন্দ কাজ হয়েছে। আমি বলবো এটা একটা হিপোক্রেসি আন্তর্জাতিক কমিউনিটির। তারা আগের থেকেই জানতেন যে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হয়নি। যখন তারা নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে তুলে নিচ্ছিলেন, তখন যতখানি চাপ তাদের উপরে রাখার দরকার ছিল, শর্ত দেওয়া দরকার ছিল যে এই সমস্যা সমাধান করো, তাহলেই আমরা কেবলমাত্র এই চাপটা তুলে নেব, সেটা তারা করেননি। সম্ভবত রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের যে পলিসি, যে প্রায়োরিটিতে, যেহেতু তারা মুসলিম, সে কারণেই হয়তো সেটা সেরকমভাবে আসেনি। ওরা রোহিঙ্গা, ওরা মুসলিম, ওরা মানুষ, এই পৃথিবীরই সন্তান। তবুও এই পৃথিবীর বুকে ওদের কোনো ঠাঁই নেই। তাহলে ওরা কি অন্য কোনো গ্রহ থেকে এসেছে?